সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সান স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের এনএমএমএস এর খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যেখানে তোমাদের হিস্ট্রির পার্ট আছে এবং তার সাথে সাথে জিকের পার্টও রয়েছে। তোমরা জানো এনএমএমএস পরীক্ষায় কিন্তু তোমাদের জিকে পোর্শন থেকেও কোশ্চেন থাকে, ঠিক আছে? তো আজকে আমি যে হিস্ট্রির চ্যাপ্টারটা করাবো সেটা হলো ভারতের সংবিধান সম্পর্কে। তো এখানে বিশেষ কিছু কোশ্চেন আছে, একটু আলাদা টাইপের কিছু প্রশ্ন আছে যেগুলো কিন্তু তোমাদের জিকের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, চলো শুরু করি আমরা আজকের ক্লাসটা। আচ্ছা, দেখো প্রথম প্রশ্নে কি বলছে। প্রথম প্রশ্নে বলছে যে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে 1947 সালের কত তারিখে? তো আমরা প্রত্যেকে জানি ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে 15ই আগস্ট। অপশান এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আমরা প্রত্যেক বছর 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে থাকি। আচ্ছা, চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2, দেখো কি বলছে, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? আচ্ছা, এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে। এখানে দুটো প্রশ্ন হয়, একটা হলো ভারতবর্ষের সংবিধান কবে গৃহীত হয়। যদি বলা হয় কবে গৃহীত হয় তাহলে একটা অ্যান্সার হবে, আর যদি বলা হয় কবে কার্যকর হয় তাহলে কিন্তু আলাদা অ্যান্সার হবে। তো এক্ষেত্রে দেখো অপশানগুলো কি আছে, 1950 সালের 26শে নভেম্বর নাকি 1950 সালের 26শে জানুয়ারি। আর 47, 57 এগুলো হবে না, 50 সালের মধ্যেই হবে। ঠিক আছে, এটা মনে রাখবে, 1950 সালের 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। ঠিক আছে, আমরা জানি যে 26শে জানুয়ারি আমরা কোন দিবস পালন করি? আমরা কিন্তু প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি পালন করে থাকি। প্রত্যেকে আশা করি জানো এটা। এইবার কোয়েশ্চেনটা যদি বলে ভারতের সংবিধান কবে গৃহীত হয় তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে 1949 সালের 26শে নভেম্বর। ঠিক আছে, 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়। আর যদি বলে কার্যকরী হয় কবে, তাহলে 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয়। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 3, দেখো আমরা এখানে বেশ কিছু কোয়েশ্চেন যেগুলো তোমাদের আলাদা আলাদা টাইপের কিছু প্রশ্ন, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট করে নেবে, যেগুলো আমি এক্সট্রা কোয়েশ্চেনগুলো বলছি। ঠিক আছে, এখানে বলছে ভারতের গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? দেখো ভারতবর্ষ স্বাধীনতার আগে, ভারতের স্বাধীনতার পূর্বে কি হয়েছিল? সংবিধান রচনা করেছিল। ঠিক আছে, তো সংবিধান রচনা করার জন্য গণপরিষদ প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই গণপরিষদের মাধ্যমেই কিন্তু ভারতের সংবিধান রচনা করা হয়েছিল। এবার দেখো এই যে গণপরিষদ, সেই গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন বলছে। এটা হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশান সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি। তোমরা জানো যে রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, তাই তো? ভারতবর্ষের সর্বপ্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, গণপরিষদের যদি বলা হয় গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? ইনি তো স্থায়ী সভাপতি। আর যদি বলা হয় অস্থায়ী সভাপতি তাহলে কি হবে? অ্যান্সার হয়ে যাবে অস্থায়ী সভাপতি ছিলেন চিদানন্দ সিনহা। ঠিক আছে, এটা মনে রাখবে। তো প্রথমে যখন এই গণপরিষদ গঠিত হয়, গণপরিষদে একেবারে বয়োজ্যেষ্ঠ, অর্থাৎ সবথেকে বয়সে বড়, বয়স্কতম ব্যক্তি এই সচ্চিদানন্দ সিনহা, তাকে প্রথমে অস্থায়ী সভাপতি করা হয় এবং তার দুদিন পরে কিন্তু রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি করা হয়। পরের প্রশ্নে যাচ্ছি আমরা। দেখো কোয়েশ্চেন নাম্বার 4, ভারতের মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থা অনুকরণ করা হয়েছে কোন দেশ থেকে? তোমরা জানো ভারতবর্ষের যে সংবিধান আছে, ভারতবর্ষের সংবিধান কিন্তু পৃথিবীর একেবারে সবথেকে বৃহত্তম, ঠিক আছে, জটিলতম সংবিধান। পৃথিবীর বৃহত্তম এবং জটিলতম সংবিধান হলো ভারতের সংবিধান। আর ভারতের সংবিধানের অনেকগুলো বিষয়বস্তু, সেগুলো কিন্তু বিভিন্ন দেশের যে সংবিধান আছে সেই সংবিধানের কনসেপ্ট থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাদের সেই কনসেপ্ট থেকে কিন্তু ভারতবর্ষের সংবিধানের অনেকগুলো কনসেপ্ট নেওয়া হয়েছে বিভিন্ন দেশের। এবার দেখো এখানে যে প্রশ্নটা আছে, বলছে যে ভারতের যে মন্ত্রিসভা পরিচালিত
মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থার অনুকরণ করা হয়েছে? মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থা, দেখো আমরা যদি দেখি ভারতবর্ষের একেবারে প্রথম প্রধান নাগরিককে, তিনি হলেন রাষ্ট্রপতি, তাই তো? ভারতবর্ষের প্রথম নাগরিককে রাষ্ট্রপতি। আচ্ছা, দ্বিতীয় নাগরিককে মানে রাষ্ট্রপতির পরে কে আছেন? আছেন উপরাষ্ট্রপতি, ঠিক আছে, উপরাষ্ট্রপতি। আচ্ছা, যদি বলি উপরাষ্ট্রপতির পরে তারপরে কে আছে? তারপরে চলে আসবেন আমাদের প্রধানমন্ত্রী এবং যে মন্ত্রী পরিষদ আছে তারা চলে আসবে, ঠিক আছে, মন্ত্রী পরিষদ। তাহলে এই যে, আর আমরা জানি যে ভারতবর্ষের যে রাষ্ট্রপতি, ইংল্যান্ডের ক্ষেত্রে তোমরা যদি দেখো, ইংল্যান্ডের কিন্তু রানী আছে, তাই তো? ইংল্যান্ডের রানী আছে। ইংল্যান্ডের যেমন রানী, তার যেমন সেভাবে মানে দায়িত্ব সেভাবে থাকে না, তার কি সে নামমাত্র প্রধান। তো ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু রাষ্ট্রপতি পদটা কিন্তু নামমাত্র প্রধান বলা যেতে পারে, ঠিক আছে। কিন্তু প্রকৃত ক্ষমতার অধিকারী কিন্তু প্রধানমন্ত্রী, আমরা জানি, তাই না? প্রকৃত ক্ষমতার অধিকারীকে প্রধানমন্ত্রী। আচ্ছা, এই যে স্ট্রাকচারাল যে মন্ত্রিসভা, এই মন্ত্রিসভার গঠন, এটা বলছে যে কোন দেশের অনুকরণে করা হয়েছে? এটা হবে অপশান এ, ইংল্যান্ড থেকে, ঠিক আছে, ইংল্যান্ড থেকে অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 5। ওকে, বলা হচ্ছে যে সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে? আচ্ছা, এইখানে দেখো এই যে টার্মটা দিয়েছে না, মুসাবিদা কমিটি, মুসাবিদা কমিটির আরেকটা ভালো নাম আছে, সেটা হলো ড্রাফট কমিটি, ড্রাফটিং কমিটি, ঠিক আছে, ড্রাফটিং কমিটি, DRADR হবে FTING, তো ড্রাফটিং কমিটি, ঠিক আছে, TTE, তাই তো? ড্রাফটিং কমিটির যদি চেয়ারম্যান বলা হয় বা মুসাবিদা কমিটির চেয়ারম্যান বলা হয়, এটা হয়ে যাবে অপশন সি, ডক্টর BR আম্বেদকর। আচ্ছা, ডক্টর BR আম্বেদকর সম্পর্কে তোমরা কি জানো? ডক্টর BR আম্বেদকরকে আমরা কি বলি? তাকে আমরা ভারতের সংবিধানের জনক বলি বা সংবিধানের স্থপতি বলি, তাই তো? জনক বলা হচ্ছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা, কোয়েশ্চেন নাম্বার 6। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের, ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এই প্রশ্নটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। এই জায়গাটা একটু তোমাদের অনেকেরই কনফিউশন সৃষ্টি হয়, আমি তোমাদের কয়েকটা বলে নিই কথা। দেখো, ভারতবর্ষে প্রথম গভর্নর জেনারেল এগুলো অনেক ছিল, তারপরে তোমার ভাইসরয় ছিল, ভাইসরয় পদ লাস্ট অবধি ছিল। তারপরে ভারত যখন স্বাধীন হয়, তো ভারত যখন স্বাধীন হয়, ঠিক আছে, বানানটা ভুল লিখছি কেন, স্বাধীন, ভারতবর্ষ যখন স্বাধীন হয়, তো স্বাধীন হওয়ার পরে 1947 সালে ভারতবর্ষ যখন স্বাধীন হয়, তারপরে দেখো এই পদটা আবার শুরু হয় গভর্নর জেনারেল। তো স্বাধীনতার পরে ভারতবর্ষে স্বাধীনতার পরে গভর্নর জেনারেল কে ছিলেন? তিনি ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, লর্ড মাউন্টব্যাটেন, ঠিক আছে, এই যে অপশান সি। আচ্ছা, লর্ড মাউন্টব্যাটেনের পরে কে হন? CR গোপালাচারী, CR গোপালাচারী, ঠিক আছে, গোপালাচারী, অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী। এবার দেখো এই যে লর্ড মাউন্টব্যাটেন কিন্তু ব্রিটিশ ছিলেন, আর চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি ছিলেন ভারতীয়। তাহলে যদি প্রশ্নটা এমন আছে যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তাহলে আমরা বলবো লর্ড মাউন্টব্যাটেন। যদি বলা হয় স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, তখন বলবো আমরা চক্রবর্তী রাজা গোপালাচারী। এইবার প্রশ্নটা যদি এইরকমভাবে দেয় যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, প্রথম ভারতীয়, তখন কি লিখবো আমরা? চক্রবর্তী রাজা গোপালাচারী। আশা করি তোমাদের এখানে কনফিউশনটা আমি দূর করতে পেরেছি। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? তোমাদের আমি বললাম এক্ষুনি, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল। এই যে গভর্নর জেনারেল, তাহলে স্বাধীন ভারতের পরে কিন্তু দুজনই ছিল, প্রথমে হলো লর্ড মাউন্টব্যাটেন, তারপরে হলো চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে। তাহলে শেষ যেহেতু বলেছে, অবশ্যই চক্রবর্তী রাজা গোপালাচারী হয়ে যাবে। পরের প্রশ্ন,
স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? আশা করি এটা প্রত্যেকে জানো, পণ্ডিত জওহরলাল নেহেরু। ঠিক আছে, পণ্ডিত জওহরলাল নেহেরু। আচ্ছা, স্বাধীন ভারতের আচ্ছা বর্তমানে প্রধানমন্ত্রী কে আছেন? তোমরা জানো নরেন্দ্র মোদী। তোমাদের আমি একটা প্রশ্ন, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বর্তমান ভারতের রাষ্ট্রপতির নাম কি? রাষ্ট্রপতির নাম কি? আর হলো উপরাষ্ট্রপতির নাম কি? উপরাষ্ট্রপতির নাম তোমরা কমেন্ট বক্সে এই দুটো কমেন্ট করবে। ঠিক আছে, ওকে, চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 9, ভারতের নাগরিক যে বয়সে ভোটদানের অধিকারী হয়। আচ্ছা, তোমরা তো নিশ্চয়ই এখন ভোট দিতে পারছো না, তোমরা যারা ক্লাস 8-এ পড়ছো অবশ্যই তোমরা ভোটার হওনি। তো তোমরা কত বছর বয়সে ভোটার হবে? অবশ্যই 18 বছর বয়স যখন হবে তোমরা কিন্তু তখন ভোটার হয়ে যাবে। ঠিক আছে, তখন তোমরা ভোট দিতে পারবে। তাহলে আমাদের ভোটদানের বয়স কত হয়ে যাবে? 18 বছর। পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 10, ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে অঙ্গরাজ্য আছে কতগুলো? আচ্ছা, ভারতের কতগুলো অঙ্গরাজ্য আছে ভারতবর্ষে? দেখো, ভারতের টোটাল বর্তমানে মনে রাখবে যে 28টি অঙ্গরাজ্য আছে। কটা? 28টা অঙ্গরাজ্য আছে, আর আছে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। 8টা কি? কেন্দ্রশাসিত অঞ্চল। আর 28টি রাজ্য বা অঙ্গরাজ্য বলি আমরা। ঠিক আছে, অঙ্গরাজ্য রয়েছে। দেখো, তোমাদের এখানে এই যে 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, তোমরা অবশ্যই প্রত্যেকটা রাজ্য এবং রাজধানী, প্রত্যেকটা রাজ্য এবং তাদের রাজধানী মুখস্থ রাখবে, বা ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের রাজধানী কিন্তু তোমরা মুখস্থ রাখবে। ঠিক আছে, তোমাদের এগুলো ম্যাটের ক্ষেত্রে আমি দেখেছি, ম্যাটের ক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু থাকে। আচ্ছা, এবার দেখো আমাদের এই যে 28টা যে অঙ্গরাজ্য, এর একটু হিসাব যদি বলি, দেখো আমাদের প্রথমে 29টা ছিল। প্রথমে বলতে কি কয়েক বছর আগে আমাদের 29টা ছিল। এবার 29 থেকে 28টা কী করে হয়ে গেল? আচ্ছা, তোমরা জানো যে জম্মু ও কাশ্মীর যেটা রয়েছে, জম্মু ও কাশ্মীর, ঠিক আছে, সেই জম্মু কাশ্মীর এই রাজ্যটা কিন্তু আগে আমাদের ভারতবর্ষের মানে একটা রাজ্য হিসেবে ছিল, কিন্তু বর্তমানে সেটা কি হলো, সেটাকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে দিল, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেল। সেটা কি হয়ে গেল? একটা হলো জম্মু কাশ্মীর আর একটা হলো লাদাখ, দুটো ভাগ হয়ে গেল। ঠিক আছে, জম্মু কাশ্মীর দুটো ভাগ হয়ে গেল, একটা হলো জম্মু কাশ্মীর আর একটা হয়ে গেল লাদাখ। তো এই দুটো কি? এই দুটো এখন হলো কেন্দ্রশাসিত অঞ্চল। এই দুটো কিন্তু রাজ্য নয়। ঠিক আছে, তাহলে আমাদের 29টা রাজ্য ছিল, এখন হয়ে গেল কটা? 28টা রাজ্য। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 11 বলছে, রাজ্যের মতো কেন্দ্রেও কি রাষ্ট্রপতি শাসন জারি করা যায়? আচ্ছা, রাষ্ট্রপতি শাসন জারি করা যায় কি যায় না? রাষ্ট্রপতি শাসনের ব্যাপারটা যদি তোমরা ব্যাপারটা কি? রাষ্ট্রপতি শাসন হলো যদি কোনো ভারতবর্ষের টোটাল যে 28টা রাজ্য আছে বা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, বিশেষ করে রাজ্যে যদি কোনো রকমভাবে ধরো যে রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে, সেই মুখ্যমন্ত্রী যদি রাজ্যটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করতে না পারে, বা কোনো যদি এমন গণ্ডগোলের সৃষ্টি হলো যেখানে কিন্তু যে ল অ্যান্ড অর্ডার সেগুলো ব্যাহত হচ্ছে, তখন কি হয়? তখন ভারতবর্ষের যে রাষ্ট্রপতি তিনি কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। ঠিক আছে, এটা কি হয়? এটা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য প্রযোজ্য, কিন্তু কেন্দ্রে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারিত হয় না। আচ্ছা, এটাকে আমরা বলি এমার্জেন্সি, বা এটাকে কি বলা হয়? জরুরি অবস্থা। কি বলা হয়? জরুরি অবস্থা। ভারতবর্ষে যে সংবিধান রয়েছে, আমাদের যে সংবিধান আছে, সেই সংবিধানে টোটাল 3 রকমের জরুরি অবস্থা রয়েছে। সেই 3 রকমের জরুরি অবস্থা কি কি? একটা হলো ন্যাশনাল এমার্জেন্সি, ন্যাশনাল অর্থাৎ জাতীয় জরুরি অবস্থা। কি? জাতীয় জরুরি অবস্থা। আরেকটা হলো রাজ্য জরুরি অবস্থা, অর্থাৎ এটা হলো রাজ্য জরুরি অবস্থা, বা এটাকে আমরা বলতে পারি যে রাষ্ট্রপতি শাসন। ঠিক আছে,
যেটা রাজ্য জরুরি অবস্থা সেটাই হলো রাষ্ট্রপতি শাসন বলা হয়। আর যেটা জাতীয় জরুরি অবস্থা এটা কি হয়, এটা কিন্তু ভারতবর্ষের সাথে যখন অন্য কোনো দেশের, হ্যাঁ, অন্য কোনো দেশের সাথে যদি যুদ্ধ হয়ে যায়, বিবাদ হয়ে যায়, তখন এই জাতীয় জরুরি অবস্থাটা প্রধানত জারি করে। আর রাজ্য জরুরি অবস্থাকে আমরা বলছি রাষ্ট্রপতি শাসন। এটা কোনো রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে যদি কোনো রকমভাবে সেখানকার প্রশাসনিক অবস্থা যদি খারাপ হয়, তখন কিন্তু এই রাজ্য জরুরি অবস্থা চালু করা হয়, মানে জারি করা হয়। আরেকটা হলো আমাদের আর্থিক জরুরি অবস্থা। আর্থিক জরুরি অবস্থা, দেখো এই যে আর্থিক জরুরি অবস্থা আছে, ভারতবর্ষে এখনও পর্যন্ত কিন্তু কোনো বছর, ইভেন করোনাতেও কিন্তু আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি, ঠিক আছে। যখন মানে অর্থনৈতিক দিক থেকে ভীষণভাবে ক্রাইসিস দেখা দেবে, তখন কিন্তু এটা জারি করা হবে, তখন সেক্ষেত্রে অর্থনৈতিক বা আর্থিক জরুরি অবস্থা জারি করা যেতে পারে। তো ভারতবর্ষে এখনও পর্যন্ত একবারও কিন্তু আর্থিক জরুরি অবস্থা জারি হয়নি, ঠিক আছে। এগুলো প্রত্যেকটার আলাদা করে ধারাও আছে, ঠিক আছে। যেমন ধরো এটা 252 নং ধারা, এটা হলো 256 নং ধারা, আর এটা হলো 260 নং ধারা। তাহলে 252 নং ধারায় কি আছে? 252 নং ধারায় আছে জাতীয় জরুরি অবস্থা সম্পর্কে। 256 নং ধারায় আছে রাজ্য জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন সম্পর্কে বর্ণিত আছে। আবার 260 নম্বর যে ধারা আছে, সংবিধানের অনেকগুলো ধারা থাকে, ঠিক আছে। সংবিধানের অনেক ধারা আছে, সেই ধারাগুলোর মধ্যে এগুলো আমি বলছি। আর 260 নম্বর ধারা বলছে যে আর্থিক জরুরি অবস্থা। ওকে, কোশ্চেন নাম্বার 12, ভারতের রাজ্যগুলির রাজ্যপাল নিযুক্ত করেন। ভারতবর্ষের যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোর বলছে যে রাজ্যপালকে কে নিযুক্ত করেন। দেখো আমরা যদি দেখি, কেন্দ্র একটা ভাগ তোমরা করবে কেন্দ্র, আর একটা ভাগ করবে তোমরা রাজ্য, ঠিক আছে। রাজ্য ভালো করে বুঝতে হবে। কেন্দ্রের ক্ষেত্রে সবার উপরে কে থাকে? কেন্দ্রের ক্ষেত্রে থাকে রাষ্ট্রপতি, সবার উপরে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পরে কে থাকে? উপরাষ্ট্রপতি থাকে, ঠিক আছে, উপরাষ্ট্রপতি। তারপরে কে থাকে? তারপরে থাকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ। ওকে, কিন্তু রাজ্যের ক্ষেত্রে সবার উপরে কে থাকে জানো তোমরা? রাজ্যের ক্ষেত্রে কিন্তু সবার উপরে থাকে রাজ্যপাল। কে থাকে? রাজ্যপাল। আচ্ছা, রাজ্যপালের পরে তারপরে কিন্তু চলে আসবে আমাদের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সেকেন্ড পজিশনে আসবে, ঠিক আছে। সবার উপরে হলো রাজ্যপাল, আর সেকেন্ড পজিশনে আসবে কে? মুখ্যমন্ত্রী। এবার দেখো তোমরা যদি ভাবো যে রাজ্যপাল তাহলে মুখ্যমন্ত্রীরও উপরে, কিন্তু ক্ষমতার দিক থেকে আমরা দেখি যে মুখ্যমন্ত্রী সব থেকে বেশি ক্ষমতাধারী, তাই না? রাজ্যের ক্ষেত্রে এটা মনে রাখবে। ওই কেন্দ্রের ক্ষেত্রে আমরা যেমন রাষ্ট্রপতি মানে নামমাত্র যে বলি, ঠিক আছে, অর্থাৎ নামমাত্র প্রধান বলতে নমিনাল হেড হিসেবে রাষ্ট্রপতি থাকে, সেরকম রাজ্যের ক্ষেত্রে কিন্তু অ্যাজ এ নমিনাল হেড সেটা হলো রাজ্যপাল, ঠিক আছে। দেখো নমিনাল হেড হলেও কিন্তু এদের কিন্তু অনেক কাজ থাকে। এরা যে শুধুমাত্র, হ্যাঁ, এদের প্রধান কাজ হলো সিগনেচার করা বিভিন্ন রকমের বিলগুলো, সেগুলোর ক্ষেত্রে বিল পাস করার ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতির সই যদি না হয় তাহলে সেই বিল পাস হবে না, বা রাজ্যের ক্ষেত্রে যদি রাজ্যপাল যদি সই না করে তাহলে কিন্তু সেগুলো পাস হবে না, ঠিক আছে। ওকে, এইবার বলছে যে এই যে রাজ্যপাল আমরা বলছি, এই রাজ্যপালকে কে নিয়োগ করেন? নিয়োগ করেন রাষ্ট্রপতি। মনে থাকবে, রাজ্যপালকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। আচ্ছা, তোমরা কি জানো মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? মুখ্যমন্ত্রীকে আমরা জানি যে ভোট হয়, আমাদের যে বিধানসভার ভোট হয়, সেই বিধানসভার ভোটের ক্ষেত্রে সবথেকে বেশি ভোট যে দল পাবে সেই দলের যে প্রধান মুখপাত্র, মানে সবার উপরে সেই দলের যে প্রধান ব্যক্তি, তাকে কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হবে, ঠিক আছে। এবং মুখ্যমন্ত্রীর কে নিযুক্ত করেন কে? সেটা হলো রাজ্যপাল। অ্যাকচুয়াল নিযুক্ত বলতে কি হয়, মনোনীত করেন আর কি, রাজ্যপাল, ঠিক আছে। রাজ্যপাল উনি আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি।
তোমরা অবশ্যই জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগছে। তোমাদের একটু ভিন্ন টাইপের ক্লাস করাচ্ছি, হিস্ট্রি ক্লাস অনেকেই বলছিলে। তো এখানে শুধুমাত্র হিস্ট্রি না, ভারতের সংবিধান সম্পর্কে তোমরা জানতে পারছো। এই চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং, এখানে কিন্তু অনেক কিছু জানা যায়। আমরা ভারতবর্ষে বসবাস করছি, সেক্ষেত্রে ভারতবর্ষের সংবিধান সম্পর্কে আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। প্রত্যেকে এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে। কোয়েশ্চেন নাম্বার 13 বলা হচ্ছে যে ভারতের সর্বোচ্চ আদালত, দেখো জেলা কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আর লোক আদালত। তো আশা করি অনেকেই জানো এটা। ভারতের সর্বোচ্চ আদালত কি? ভারতবর্ষের সর্বোচ্চ একেবারে সবচেয়ে উপরের লেভেলের যেটা, সেটা হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হলো সবার উপরে, ঠিক আছে। তারপরে আসবে হাইকোর্ট, প্রথমে আসবে সুপ্রিম কোর্ট, তারপরে কি আসবে, তারপর চলে আসবে কিন্তু হাইকোর্ট। আচ্ছা, এখানে তোমাদের কয়েকটা প্রশ্ন বলি। ভারতবর্ষের প্রথম যখন যে কোর্টটা তৈরি হয়, সুপ্রিম কোর্ট, ভারতের যে সুপ্রিম কোর্ট প্রথম যে তৈরি হয় সেটা কোথায় হয়? কলকাতাতে। কোথায় হয়? কলকাতাতে। আচ্ছা, কত সালে হয়? তোমরা জানবে 1773 সালে, 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট মানে রেগুলেটিং আইন আর কি, তো ইংরেজরা সে সময় ছিল। তো রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে 1774 সালে এই কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়, ঠিক আছে। এই কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়। আচ্ছা, কলকাতা সুপ্রিম কোর্টের যখন এই যে কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়, তখন প্রথম প্রধান যে বিচারপতি ছিলেন, ঠিক আছে, প্রধান বিচারপতি তো থাকে প্রত্যেকটা কোর্টের ক্ষেত্রে, কি হয়, একজন করে প্রধান বিচারপতি থাকবেন, তাছাড়াও আরও অনেক বিচারপতি রয়েছে। তো প্রধান বিচারপতি যে ছিলেন তার নাম কি? তার নাম হলো স্যার এলিজা ইম্পে, ঠিক আছে, এলিজা ইম্পে। তারপরে দেখো, তারপরে কলকাতা, এখন আমাদের যে সুপ্রিম কোর্ট আছে, এখন কিন্তু বর্তমানে যে সুপ্রিম কোর্ট সেটা কিন্তু দিল্লিতে, ঠিক আছে। বর্তমানের যে সুপ্রিম কোর্ট সেটা কোথায়? সেটা কিন্তু দিল্লিতে। ওকে, আচ্ছা, তোমাদের আমি একটা প্রশ্ন এখানে রাখছি, একটা প্রশ্ন তোমরা অ্যান্সার করবে। তোমরা যেখান থেকে খুশি এটা অ্যান্সার করবে, বা গার্জিয়ান থেকে, কোনো স্যার থেকে, বা যেখান থেকে খুশি। বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে, বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ঠিক আছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? এই প্রশ্নে তোমরা অ্যান্সার দেবে। আমি কি বললাম যে স্যার এলিজা এমপে, তিনি ছিলেন ওই যে সুপ্রিম কোর্টের প্রথম, অর্থাৎ কলকাতা সুপ্রিম কোর্ট যে ছিল, প্রথম তো কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয়, তখন প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। আর বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে আছেন সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 14 বলছে যে ভারতীয় সামরিক বাহিনী ত্রয়ের সর্বাধিনায়ক কে? আচ্ছা, ভারতের সামরিক বাহিনী ত্রয়, আচ্ছা, সামরিক বাহিনী কি কি আছে? সামরিক বাহিনীর মধ্যে কি আছে? যেমন স্থলভাগের ক্ষেত্রে, অর্থাৎ কোনো দেশের সাথে যদি যুদ্ধ হয় সেক্ষেত্রে কি হবে, যে সমস্ত সৈন্যরা বর্ডারে থাকে, তাই তো, তাহলে স্থলবাহিনীর যে সমস্ত সৈন্যরা থাকে সেটা। নৌবাহিনী, অর্থাৎ বা জলবাহিনী বলতে পারি আমরা, নৌবাহিনী, তাই তো, নৌপথে যে সমস্ত সেনাবাহিনীদের নিয়োগ করা হয়, ঠিক আছে, যদি নৌপথে যদি কোনো রকমভাবে যুদ্ধ হয় সেক্ষেত্রে নৌবাহিনীরা সেখানে কাজ চালাবে। আচ্ছা, তারপর হলো বিমান বাহিনী। আর কি আছে? বিমান বাহিনী, বানানগুলো এত ভুল লিখছি কেন? বাহিনী, তাই তো, আসলে কথা বলতে বলতে লিখলে অনেক সময় ভুল হয়ে যায়, ঠিক আছে, বিমান বাহিনী। তো এই ক্ষেত্রে তাহলে আমাদের কি হচ্ছে যে তিনটে বাহিনীর একেবারে সবার হেড তিনি হলেন রাষ্ট্রপতি, এটা মনে রাখবে তোমরা। অপশান সি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই যে স্থলবাহিনী, জলবাহিনী বা নৌবাহিনী এবং বিমান বাহিনীর সামরিক মানেই হলো কিন্তু তোমার
আমরা যে আর্মি বলি সেটা, ঠিক আছে। তাহলে এই তিনটে বাহিনীর একেবারে হেডকে তিনি হলেন রাষ্ট্রপতি, এটা মনে রাখবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, যে বিল রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন না, মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলছে কোন বিল যেটা রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন না। আচ্ছা, তোমরা জানো সংসদটা কি? সংসদকে আমরা বলি ইংরেজিতে পার্লামেন্ট, ঠিক আছে। সংসদকে কি বলা হয়? পার্লামেন্ট। তো এই যে পার্লামেন্ট বা সংসদ, সংসদের কাজ কি? সংসদের কাজ হলো প্রথমত আইন তৈরি করা, কোনো রকম বিল যে হয় সেই বিলগুলো পাস করা, সেই বিল কী করে? পাস করে। এইবার এই যে বিলগুলো রয়েছে, বলছে অর্থ বিল, সামরিক বিল, স্বাস্থ্য বিল আর রাজ্য পুনর্গঠন বিল, ঠিক আছে। এই বিলগুলোর মধ্যে রাষ্ট্রপতি যে মানে সাধারণত কি হয়, কোনো একটা বিল ধরো পাস হলো, কোনো একটা বিল, সেই বিলটা কি হলো, বিলটা দুই জায়গায় পাস হতে পারে। একটাকে বলি আমরা লোকসভা, মানে এই যে পার্লামেন্টের দুটো পার্ট থাকে, একটা হলো লোকসভা আর একটা থাকে কি রাজ্যসভা, ঠিক আছে। তো এই সম্পর্কে তোমাদের আরও আমি ডিটেলসে পরে বলবো। তাহলে এই যে পার্লামেন্টের দুটো পার্ট থাকে, একটা হলো লোকসভা আর একটা হলো রাজ্যসভা, আর তাছাড়া রাষ্ট্রপতি তো অবশ্যই থাকবেন, ঠিক আছে। তাহলে লোকসভা আর রাজ্যসভা। এবার ধরো কোনো একটা বিল সেটা পাস করতে গেলে প্রথমে ধরো লোকসভায় পাস করালো বা প্রথমে রাজ্যসভায় পাস করালো, যে কোনো এক জায়গায় প্রথমে পাস করিয়ে তারপরে আরেক জায়গায় পাস করাতে হয়। তাহলে প্রথমে ধরো লোকসভায় পাস হয়ে গেল, তারপরে কি হলো, রাজ্যসভায়ও পাস হয়ে গেল। এবার কি হবে, এই দুই জায়গায় পাস হয়ে যাওয়ার পর, দুই জায়গায় ভোটাভুটিতে পাস হয়ে যাওয়ার পর বিলটাকে কার কাছে নিয়ে যাবে? রাষ্ট্রপতির কাছে নিয়ে যাবে। রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হলে এবার রাষ্ট্রপতি কী করবেন? রাষ্ট্রপতি ওটাতে সিগনেচার করবেন। সিগনেচার যদি করেন তাহলে বিলটা পাস হয়ে গেল পুরোপুরি। কিন্তু তিনি যদি বিলটা না পাস করিয়ে তিনি আরেকটা কাজ করতে পারেন, সেটা কি, তিনি বিলটাকে আবার পুনর্বিবেচনার জন্য আবার সংসদে পাঠাতে পারেন। বলতে পারেন যে তোমরা এটাকে আরেকবার একটু বিবেচনা করে নাও, ঠিক আছে। তিনি আবার কিন্তু সংসদে সেটাকে ফেরত পাঠাতে পারেন। এবার দেখো দ্বিতীয়বার যখন সংসদে ফেরত পাঠাবে, দ্বিতীয়বার সংসদে ফেরত পাঠানোর পর সেটা যদি এই লোকসভা রাজ্যসভা বা রাজ্যসভা লোকসভা হয়ে যদি পাস হয়ে যায়, তারপরে কিন্তু তিনি আবার ফেরত পাঠাতে পারবেন না, তখন তাকে সিগনেচার করতেই হবে 100%। ওকে, বোঝা গেল? আচ্ছা, আজকের ক্লাসটা আমরা এখানেই রাখছি। তো তোমাদের আমি অনেকগুলো ব্যাপার নিয়ে এখানে আলোচনা করলাম, ভারতের সংবিধান সম্পর্কে আরও অনেক কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব, আর এই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করিয়ে দেবো। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর তোমরা লাইভ ক্লাসের কথা বলছো, তোমাদের লাইভ ক্লাসও করানো হবে। আমি যদি এইভাবে ক্লাসটা করাতে পারি তাহলে আশা করি অনেকগুলো ক্লাসই পরপর করাতে পারবো, ঠিক আছে। ঠিক আছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুদের সাথে অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে দেবে। সকলকে ধন্যবাদ। আজকের জন্য এখানেই, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।